pain reaches the heart with the electrical speed, but truth moves to the heart as slowly as a glacier. গ্লেশিয়ার বা হিমবাহ, যার অর্থ বরফের প্রবাহ। হিমবাহকে একটু ডিটেলসে জানতে হলে তোমাদের বেশ কয়েকটা ছোট ছোট টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে। দেখো, তোমরা তো জানোই বরফ জমার জন্য মিনিমাম 0°C টেম্পারেচারের প্রয়োজন হয়, অর্থাৎ উষ্ণতা এর বেশি হলে বরফ গলে যাবে। তাহলে দেখো, বরফ জমার জন্য 0°C টেম্পারেচার হলো একটা বাউন্ডারি। এই বরফকে যদি আমরা একটু বড় পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে দেখব উচ্চ পার্বত্য অঞ্চলে পাহাড়ের শীর্ষদেশে বরফ জমে থাকে, আর নিচের দিকে কোনো বরফে জমতে পারে না। অর্থাৎ একটি নির্দিষ্ট বাউন্ডারির উপরে বরফ জমে আর তার নিচে বরফ গলে যায়। এই কাল্পনিক সীমারেখাটি হলো হিমরেখা বা স্নো লাইন। আচ্ছা বলো তো, এই হিমরেখা কি সারা বছর একই হাইটে অবস্থান করে? একেবারেই না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিমরেখার উচ্চতারও পার্থক্য ঘটে। শীতকালে স্নোফলসের কারণে হিমরেখা নিচে নেমে যায়, আবার গ্রীষ্মকালে কিছুটা উপরে উঠে আসে। আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের 5500 মিটার উচ্চতায়, হিমালয় পর্বতের 6000 মিটার উচ্চতায় এবং মেরু অঞ্চলের সমুদ্রপৃষ্ঠে হিমরেখা দেখতে পাওয়া যায়। হিমবাহের শ্রেণীবিভাগ পড়ার সময় তোমরা তো মহাদেশীয় হিমবাহ সম্পর্কে জেনেছিলে, যা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। এই হিমবাহ যখন আরও প্রসারিত হয়ে সমুদ্রের দিকে চলে আসে, তখন সমুদ্র স্রোতের ধাক্কায় মূল হিমবাহ থেকে বরফের স্তূপ ভেঙে যায় আর সমুদ্রে ভাসতে থাকে। এটি হলো হিমশৈল বা আইসবার্গ, যার 10 ভাগের 9 ভাগ থাকে জলের নিচে। দেখো, আইস মানে যে বরফ, সেটা তো তোমরা জানোই। তবে জার্মান শব্দ বার্গের অর্থ হলো পাহাড়, অর্থাৎ হিমশৈলের অর্থ বরফের পাহাড়। এই হিমশৈলের যেহেতু 90% জলের নিচে থাকে, তাই দূর থেকে ঠিকভাবে দেখা যায় না, যার জন্য টাইটানিক জাহাজ দুর্ঘটনা ঘটেছিল। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী 1980 থেকে 2005 সালের মধ্যে প্রায় 57টি জাহাজ দুর্ঘটনা ঘটে এই আইসবার্গের কারণে। জানো, 2017 সালে আন্টার্কটিকার লারসেনসি আইস শেলফ থেকে 5800 বর্গ কিলোমিটার দীর্ঘ হিমশৈলটি ভেঙে পড়েছে, যার জন্য সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। বাবা, গত সপ্তাহের ভূমিকম্পে বাড়িগুলোতে কেমন ফাটল ধরেছে। জানো, হিমবাহেও এই রকম ফাটল দেখা যায়, যা পর্বতারোহীদের চলার পথে বাধা তৈরি করে। আসলে হিমবাহ পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নেমে আসার সময় পাহাড়ের খাঁজকাটা অংশ ও হিমবাহের মধ্যে একটা উল্লম্ব ফাটল সৃষ্টি হয়। একে বলা হয় বার্গস্রুন্ড। এই বার্গস্রুন্ড কথাটা কোথা থেকে এসেছে জানো? এটি একটি জার্মান শব্দ, যার অর্থ হলো মাউন্টেন ক্লেফট, অর্থাৎ পর্বতের ফাটল। আর ফরাসি ভাষায় এই বার্গস্রুন্ডকে বলা হয় রিমায়ে।
নেপালের লোটসে পাহাড়ের পাদদেশে একটি গভীর বার্কস্রুন্ড দেখা যায়। আবার পাহাড়ের ঢালের পার্থক্য হলে হিমবাহ পৃষ্ঠে আরও এক ধরনের ফাটল সৃষ্টি হয়, যদিও এর গভীরতা বার্কস্রুন্ডের তুলনায় অনেক কম। এই ফাটলগুলোকে কি বলা হয় জানো? ক্রেভাস। আমাদের পৃথিবীর সবচেয়ে গভীরতম ক্রেভাস দেখা যায় ডেনম্যান হিমবাহে। অত্যধিক তুষারপাতের ফলে ক্রেভাস ও বার্কস্রুন্ডের ফাটলে বরফ জমা হয়, যা পর্বতারোহীদের পক্ষে উপর থেকে বোঝা সম্ভব নয়, যার জন্য তারা বিপদের মুখে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। মেরুযাত্রীদের মুখে প্রায় শোনা যায় হিমবাহ দূর থেকেই সুন্দর, কাছে গেলেই দেখা যায় তার ভয়ঙ্কর রূপ। চলন্ত হিমবাহ ভেঙে গিয়ে নিচের দিকে প্রবল বেগে নেমে আসলে কাছাকাছি অঞ্চলের গাছপালা, ঘরবাড়ি সবই বরফের নিচে চাপা পড়ে যায়, এমনকি মানুষের জীবনহানিও ঘটে। এই ঘটনাকে বলা হয় হিমানী সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ। এই হিমানী সম্প্রপাত শীতকাল ও বসন্তকালেই সবচেয়ে বেশি দেখা যায়। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী হিমানী সম্প্রপাত দেখা গেছে নেপালের অন্নপূর্ণা শৃঙ্গে। 1962 সালে দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ভয়ঙ্কর অ্যাভালাঞ্চ ঘটেছিল। আচ্ছা, কেন বলো তো এই বিশাল আকার বরফ নিচের দিকে নেমে আসে? এর 4টি কারণ রয়েছে। মাধ্যাকর্ষণ বল, ভগ্ন শিলাস্তূপের ভিতর জলের চাপ, পর্বতের ঢালের পাদদেশে ক্ষয় এবং ভূমিকম্প। Where the glacier meets the sky, the land ceases to be earthly. The earth becomes one with the heavens. No sorrows live there anymore.